আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোলের প্রথম লেকচারে সবাইকে স্বাগতম। আজকে আমরা বেশি ডেপথে যাব না, আমরা শুধু আজকে কোর্স আউটলাইন নিয়েই আলোচনা করব। আচ্ছা, এই সেমিস্টারে আপনারা আটটা চ্যাপ্টার পড়বেন। 8টা চ্যাপ্টারের ভিতর প্রথমটা হবে ইন্ট্রোডাকশন টু প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল, যে মূলত আমরা বাল্ক প্রোডাকশন যেগুলো করি, ইন্ডাস্ট্রি বেসড প্রোডাকশন, এটা হতে পারে একটা সেলফোনের প্রোডাকশন, এটা হতে পারে একটা মাইক্রোচিপের প্রোডাকশন, এটা হতে পারে রেডিমেড ক্লোদিং এর প্রোডাকশন। তো প্রত্যেকটাতে আমাদের প্রথমে প্রি প্ল্যানিং করতে হয়, তারপরে প্ল্যানিং করতে হয়, আর শেষে গিয়ে আমার কি কি প্যারামিটারস, মানে কি কি বাধা বিপত্তি আসতে পারে, অবস্ট্যাকল আসতে পারে, ওগুলো প্যারামিটার মেপে ওটা আমাদেরকে কন্ট্রোল করতে হয়। তো ইন্ট্রোডাকশনে আমরা মূলত এটা একটা ওভারভিউ সম্পর্কে জানবো, কিভাবে ইন্ডাস্ট্রিতে বাল্ক প্রোডাকশন, একটা বাল্ক প্রোডাকশনের প্রি প্ল্যানিং স্টেজগুলো কি কি, প্ল্যানিং এর স্টেজগুলো কি কি, আর তারপরে কিভাবে আমরা ওটা এক্সিকিউট করি সাকসেসফুলি। তারপরে প্রোডাকশন সিস্টেম আপনারা মূলত দেখবেন 4 প্রকার প্রোডাকশন সিস্টেম আছে। একটা হচ্ছে কাস্টম প্রোডাকশন সিস্টেম, একটা হচ্ছে ব্যাচ বেসড প্রজেক্ট প্রোডাকশন সিস্টেম, একটা মাস প্রোডাকশন সিস্টেম, আর একটা হচ্ছে কন্টিনিউয়াস প্রোডাকশন সিস্টেম। ওগুলো আপনারা ডিটেইল করে জানতে পারবেন। শিডিউলিং কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। শিডিউলিং এর হচ্ছে যেমন আমাদের আরএমজি সেক্টরে একটা ডিপার্টমেন্ট আছে, প্ল্যানিং ডিপার্টমেন্ট নিয়ে কি কোনো আইডিয়া আছে আপনার? কোনো আইডিয়া আছে? প্ল্যানিং ডিপার্টমেন্ট, আই এন্ড প্ল্যানিং। আপনার ডিপ্লোমা, মানে আপনার আগের ইনস্টিটিউশনের কোনো ফ্রেন্ডরা আইতে জব করে কিনা, এরকম কি? হ্যাঁ, শুনছেন আই এন্ড প্ল্যানিং? আই এন্ড প্ল্যানিং এ জব করে। ওরা মূলত কি করে জানেন? প্ল্যানিং এ তারা হচ্ছে যতটা, এখন ধরেন এখন কি চলতেছে বলুন তো, কোন ঋতু চলতেছে? এখন গ্রীষ্ম চলছে। হ্যাঁ, সামার চলতেছে। তো গার্মেন্টস সেক্টরে অর্ডার চলে কিন্তু সিজন ওয়াইজ, এবং ওই যে কোডগুলো থাকে, আপনাদেরকে আমি টেক প্যাক দেখাবো, ওই টেক্সটাইল এন্ড অ্যাপারেল মার্চেন্ডাইজিং এ অলরেডি আপনারা ওগুলো দেখবেন। তো ওখানে হচ্ছে সামার চলে, তারপরে সামার, অটাম, উইন্টার, স্প্রিং। কিছু কিছু ইন্ডাস্ট্রিতে সামার আর স্প্রিং একসাথে করে দেয়, এসএস, স্প্রিং সামার। 6 মাস চলে স্প্রিং সামার, বা 6 মাস না, বাংলাদেশের হিসাব অনুযায়ী 9 মাস চলে স্প্রিং সামার, আর অটাম উইন্টার চলে 3 মাস, বা কিছু কিছু জায়গায় 6 মাসে ভাগ করে ফেলে। এটা হচ্ছে যেমন আমাকে আপনি কিছু আপনার নিজের ধারণা থেকে বলেন যে অটাম উইন্টার ড্রেস কি হতে পারে? এই ঠান্ডার পোশাক যেগুলি আমরা বেসিক্যালি যেমন মনে করি, জ্যাকেট, সোয়েটার, এরপরে ভেস্ট। হ্যাঁ, আর স্প্রিং সামারে কি কি হতে পারে? নর্মাল শার্ট, টি শার্ট, পোলো শার্ট। এক্স্যাক্টলি। তো এখানে এই যে শিডিউল প্ল্যানিং নিয়ে কথা বলতেছিলাম। তো সামার টাইমটা কিন্তু বিজি টাইম চলে। সামার টাইমে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে ওভার টাইম চলে, এবং রোজার ঈদের আগে, কুরবানির ঈদের সময়, তার মানে কিছু কিছু ফ্যাক্টরি শুক্রবারও চালু রাখতে হয়, কারণ এত অর্ডারের চাপ। ওটা তো আমার একটা অর্ডারের লাইফ সাইকেল কয়দিন জানেন? একটা অর্ডারের লাইফ সাইকেল হয় হচ্ছে 3 মাস, 90 দিন, 3 মাস থেকে 4 মাস। কিছু জায়গায় 90 দিনের লাইফ সাইকেল চলে, কিছু জায়গায় 4 মাস, 120 দিনের লাইফ সাইকেল চলে। তো একটা অর্ডার আপনি অ্যাকসেপ্ট করে ফেলার পর 120 দিনের ভিতর কিন্তু ওটা বাইরের হাতে পৌঁছে যেতে হয়, বা বাইরের পোর্টে রিসিভ করার মতো পাঠিয়ে দিতে হবে। তো এই জন্য একটা রাশ থাকে। এই রাশের জন্য আপনার হাতে এখন যেমন আপনার যে ব্যাচমেটরা বা আপনার ফ্রেন্ডরা যেখানে জব করতেছে বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো, এখানে কিন্তু অলরেডি স্প্রিং সামারের অর্ডার চলে আসছে, এবং এই অর্ডারগুলো কিছু অলরেডি ডেলিভার হয়ে গেছে, কিছু কাজ চলতেছে, আর বাকিগুলো পাইপলাইনে আছে, যে এই কাজ শেষ হলে ওগুলো উঠবে। প্ল্যানিং ডিপার্টমেন্ট, এই যে প্ল্যানিং ডিপার্টমেন্টের কাজ হচ্ছে শিডিউলিং করা। ধরেন আপনার এখানে কয়টা রো আছে? 5টা রো। ধরে নেন এই 5টা হচ্ছে 5টা সুইং লাইন, ঠিক আছে? এই সুইং লাইনে চলতেছে 3 বছর বয়সের একটা ব্র্যান্ডের নাম বলো। হ্যাঁ, ক্লোদিং ব্র্যান্ডের নাম বলো। সেইলর। এখানে সেইলরের 6 বছর বয়সের বাচ্চাদের পোলো শার্ট চলতেছে। এখানে চলতেছে আরেকটা ক্লোদিং ব্র্যান্ডের নাম বলো। আচ্ছা, ইজি না বলে ইয়ে বলেন, আমরা একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই। সেইলর ইজি তো নিজস্ব গার্মেন্টসে বানাচ্ছে, যারা বাইরের অর্ডার নিয়ে কাজ করে, এক্সপোর্ট ওরিয়েন্টেড গার্মেন্টস। ইন্টারন্যাশনাল বাইরের নাম গেস করতে পারবেন না তো? এটা
যেমন হইতে পারে C&A, হইতে পারে ওয়ালমার্ট, হইতে পারে টেস্কো, হইতে পারে কার্টার্স, হইতে পারে জর্জ। আপনি সবচেয়ে বেশি হয়তো শুনছেন যে H&M, জারা, তারপর আরমানি, তারপরে অ্যাডিডাস, পুমা, ওদেরও তো ক্লোদিং লাইন আছে। আচ্ছা, তো এখানে ধরেন H&M এর একটা ডেনিম জ্যাকেট চলতেছে। তো H&M এর এই ডেনিম জ্যাকেট এখানে কয় পিস চলতেছে? এখানে টার্গেট হচ্ছে 3000 পিস করা। ডেনিম জ্যাকেট কিন্তু করতে অনেক সময় লাগে, ওভেন গার্মেন্ট তো ওগুলা অ্যাসেম্বলি অনেক বেশি হয়। মানে একটা গার্মেন্ট বানাইতে পুরো লাইনের ধরেন 10 মিনিট, পরে 10 মিনিট লেগে যায়। ওইটার ক্যালকুলেশন এইখানে পাবেন। ওগুলো ম্যাথমেটিক্সগুলো ডিসকাস করবো, এই যে ওয়ার্ক মেজারমেন্টে পাবেন। আচ্ছা, তো এইটা শেষ হওয়ার পর আমি তো আর লাইন আইডল রাখবো না, লাইন তো মানে খালি লাইনটা রাখবো না, সাথে সাথে আমাকে আরেকটা স্টাইল ফিট দিয়ে দিতে হবে। এখানে যদি এখানকার ওয়ার্কাররা যদি জ্যাকেট করে অভ্যস্ত, তাহলে তাদেরকে ওরকম কাছাকাছি একটা জিনিস দিতে হবে। ওদেরকে তো ওরা ধরেন ওভেন আর নিটের পার্থক্য বুঝিতে আমরা, তো ওদেরকে তো আমি একটা নিট টি শার্ট খুব করে দিয়ে দিতে পারবো না, কারণ তারা একটা কাজ করে অভ্যস্ত। এখন হঠাৎ করে অন্য আরেকটা জিনিস দিলে এফিসিয়েন্সি ফল করবে। তো আমাকে প্ল্যানিং করে রাখতে হবে আমার নেক্সট ওভেন আইটেম কি আছে, এইটার এসএমভি, মানে এটা যদি গড়ে 10 মিনিট লাগে করতে, ওইরকম বড় গার্মেন্টসই দিব। আরেকটা ভেস্ট ধরেন 8.5 মিনিট লাগতেছে, ওইটা হচ্ছে জারার একটা ভেস্ট। তো আমি তখন পাইপলাইনে ওই জারার ভেস্ট রাখবো। ইন দ্য মিন টাইম H&M বলতেছে যে জ্যাকেট এগুলো আমি পাইছি, আমার এখানে চাহিদা আরো বেশি, আরো জ্যাকেট লাগবে। তো ওরা আরো জ্যাকেটের অর্ডার দিল, তখন আবার আমি ওই জারার ভেস্টের পরে আবার জ্যাকেটটা এই লাইনে দিয়ে দিলাম, কারণ এরা আগে এটা নিয়ে কাজ করছে এবং ইন্ডাস্ট্রিতে রিপিট অর্ডারই আসে বেশি। কয়েকটা ফিক্সড বায়ার থাকে, আর যখন ওই ফিক্সড বায়ার থেকে অর্ডার একটু কমে যায়, তখন তারা চেষ্টা করে নতুন বায়ার ধরার জন্য। নতুন বায়ার ধরলে তখন একটু ইন্ডাস্ট্রিটা একটু মানে সবকিছু একটু অন্যরা চলে বসে আর কি। জিনিসপত্র লাইনের এফিসিয়েন্সি একভাবে মেনটেন করা হয়েছে, যারা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার আর কি, তাদেরকে আবার তখন নতুন করে কাজ করতে হয়, নতুন করে ট্রেন আপ করতে হয়, নতুন করে এসএমবি বের করতে হয়, ওইটা পরের বিষয়। শিডিউলিং, তো এমপ্লয়ি শিডিউলিংটা ব্রড টার্ম হচ্ছে প্ল্যানিং। ওই প্ল্যানিংটা ইন্ডাস্ট্রির জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। মানে কিয়ামত তো একদিন আসবে, সবকিছু একদিন ধ্বংস হয়ে যাবে, কিন্তু ওই প্ল্যানিং ডিপার্টমেন্টের প্ল্যান ওই মানে যেদিন কিয়ামত হবে তারও 3-4 দিন পরেরও তাদের প্ল্যান রেডি করে রাখতে হয়, কারণ কেউ জানে না কিয়ামত কবে আসবে। মানে বুঝতে পারছেন, এটা কন্টিনিউয়াস প্রসেস। আর শিডিউলিংয়ে আমরা ওইটার একটা বেসিক সামারি বুঝবো, আর আমি প্র্যাকটিক্যাল ইন্ডাস্ট্রির এক্সপিরিয়েন্স তো শেয়ার করবোই। তারপরে ফ্যাসিলিটি লোকেশন আপনার কি মনে হয়, ইম্পর্টেন্ট নাকি ইম্পর্টেন্ট না? কি জন্য ইম্পর্টেন্ট? মানে ফ্যাসিলিটি লোকেশন আমি যদি না করি, মানে আমি হচ্ছে বনানীর এখানে কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে একটা মানে ফ্যাক্টরি দিব, বা আমি হচ্ছে চিটাগং পোর্টের আশেপাশে কোথাও ফ্যাক্টরি দিব, বা আমি আচ্ছা সি-পোর্ট নিয়ে কথা বলি, এখন আর স্থলবন্দর নিয়ে কথা না বলি, বেনাপোল, হিলি এগুলা সাইডে রাখতেছি। তো আমি চিটাগং পোর্টের পাশে দিব, বা বাংলা পোর্টের পাশে দিব, বা আমি হচ্ছে এখানে দিব। তো আরেকটা এই কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে দিব। আপনার কি মনে হয় কোনটা আমার জন্য ইকোনমিক্যালি স্মার্ট ডিসিশন হবে? পোর্টের পাশেই তো। কি জন্য? ওইখানে স্যার কি বলে শিপমেন্টের জন্য ওইটা সুবিধা হবে। এরপর হচ্ছে এমনি গ্লোবালি যদি চিন্তা করি আমরা, মানে পরিবেশের চিন্তা করি, সেক্ষেত্রে ওই জায়গাগুলি, কারণ এই ঢাকার মেইন শহরে আসলে সুইটেবল না গার্মেন্টসের জন্য। কি জন্য সুইটেবল না? মানে ওই পোর্টের পাশে ঠিক আছে, ইন্টারন্যাশনাল শিপমেন্টের কথাটা বললেন, এছাড়া আর কি প্রবলেম হবে? এছাড়া মানে আপনি ফাইন্যান্সিয়ালি বলেন, পরিবেশকে আপাতত মানে দিন শেষে সবাই টাকা চিন্তাই করে। এখানে একটু জায়গার বেশি, রেন্টগুলি বেশি বা খরচ বেশি পড়ে যাবে, আর একটু সাইডে হলে সেক্ষেত্রে খরচগুলি কম হয়। তারপর ওইদিকে একটু শ্রমিকও বেশি পাওয়া যাবে। মেইন ঢাকার ভিতরে আসলে মানে যেই স্যালারিতে ওখানে কাজ করতে ইচ্ছুক হবে, এখানে সেটা করবে না, কারণ তাদের লিভিং কস্ট এখানে পোষাবে না ওই স্যালারি দিয়ে। আর ট্রান্সপোর্টেশন বা লজিস্টিক্যাল ইস্যু, ট্রান্সপোর্টেশন এই জায়গা থেকে একটা জিনিস তৈরি হয়েছে, সেটা আপনার পোর্ট পর্যন্ত পাঠাতে এইটার একটা খরচ হবে, কেমন সময় লাগবে, আর সময়ের বিষয় আছে, ওখানে তো কম সময় লাগবে এবং খরচ কম হবে। হ্যাঁ অবশ্যই। তো তাহলে ফ্যাসিলিটি লোকেশন অবশ্যই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এবার আমাকে বলেন লেআউট নিয়ে ঠিক আছে। লেআউট হচ্ছে ওই যে মনে করেন ডিজাইন। লেআউট হচ্ছে যে একটা আপনার
এস্টাবলিশমেন্ট বা আপনার হচ্ছে একটা মানে ফ্যাক্টরি, এখানে আপনার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট, ওখানে র ম্যাটেরিয়াল কোন দিক দিয়ে ঢুকতেছে, মানে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টের পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি যে এখানে আপনার র ম্যাটেরিয়াল কোন দিক দিয়ে ঢুকতেছে এবং কোন দিক থেকে হচ্ছে ফিনিশ গুড বের হবে, এটা পুরোটাই একটা ফ্লোর ভেতরে যাতে থাকে, ডিসরাপটিভ যাতে না হয় আর কি। যেমন আমি হচ্ছে এখানে ক্লাসের লেআউটটা যদি চিন্তা করি, দরজা দিয়ে যদি আমার ইয়েটা হোয়াইট বোর্ডটা আর টেলিভিশন আদার সব কিছু যদি ওদিকে থাকতো আর দরজা যদি এই পাশেই থাকতো, তাহলে আমাকে এসে শুরুতে সবার ভেতর দিয়ে যেতে হতো, তারপরে আবার আসতে হতো। এখানে একটা টাইম লসের ব্যাপার আছে, বা এখানে ধরেন আপনাদের যে কয়জন আজকে স্টুডেন্ট আছেন, সেদিন যদি স্টুডেন্ট আরও বেশি থাকতো, এর ভিতর দিয়ে ধরেন তখন আরও কনজেস্টেড হইতো, একটা স্টুডেন্টরা একটু কমফোর্টেবল হয়ে বসে, তো ওখানে একটা ডিসরাপশন আসবে। আমি জাস্ট বেসিক প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিচ্ছি আর কি। ইন্ডাস্ট্রিতেও ব্যাপারগুলো আরও কমপ্লিকেটেড। ধরেন আপনার হেভি মেশিনারিজ যেগুলো, ডাইং, ইন্টার্নশিপে তো আশা করি গেছেন, ওভারঅল ইন্ডাস্ট্রি নিয়ে একটা বেসিক মানে আইডিয়া আছে যে ডাইং প্লান্ট যেগুলো, ডাইং প্লান্টের মেশিনগুলো কেমন, এক একটা ওজন কত, মানে ওগুলো হচ্ছে 1 টন 2 টনের মেশিন, মানে ওদের ডাইং ক্যাপাসিটি 1 টন, 1000 কেজি। তো ওই মেশিনগুলোকে আপনি 2 তলা 3 তলা টাইপের কোনো কিছু জায়গায় তুলতে পারবেন বা বসাতে পারবেন না, অলওয়েজ ওটা গ্রাউন্ড ফ্লোরেই হবে। আবার ওগুলার সাথে ওখান থেকে যে পানিটা বের হবে, ওখানকার পানিটা কি ভালো পানি, তো ওই পানিটার সাথে আপনাকে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের একটা মানে কানেকশন করে দিতে হবে। আবার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের সাথে আপনাকে একটা ফ্লো আছে যেখানে নদী নালা ওরকম কিছুর সাথে কানেকশন করে দিতে হবে, না হয় আপনার WTP থেকে যে পানিটা পরিশোধিত হচ্ছে ওটা যাওয়ার তো একটা জায়গা করে দিতে হবে। আর ইনভেন্টরি যে জায়গাটা, যে জায়গায় আপনি র ম্যাটেরিয়াল স্টোর করবেন, আপনার বড় বড় ছুটির আগে যতটুকু প্রোডাক্ট রেডি হয়েছে, ইন প্রসেস প্রোডাক্ট, ওয়ার্ক ইন প্রসেস বলে WIP, সেই জিনিসগুলা, তারপরে ফিনিশড গুডস, ওগুলা মানে ওগুলা স্টোর করার জন্য আপনাকে আলাদা করে চিন্তা করতে হবে না, মানে আপনি তো যেখানে সেখানে রাখতে পারবেন না ওগুলো। প্রথম কথা হচ্ছে এখানে রিলেটিভ হিউমিডিটি, মানে ময়েশ্চার কন্ট্রোল করা লাগে, না হয় কাপড়গুলো তো আপনি এখন তৈরি করতেছেন, কাপড়টা তো এখনই কনজিউমার পাচ্ছে না, আপনার বায়ার যে সে তো কাপড়টা মানে প্রথমে যে কোম্পানি যে আপনার অর্ডারটা দিচ্ছে তার কাছে যাচ্ছে, সেও আবার স্টোর করে, পরে সে আবার ওই স্বপ্ন মানে ওয়ালমার্ট যেগুলো, ওয়ালমার্ট কিরকম স্টোর আইডি আছে আপনার, ওয়ালমার্ট, টেস্কো, সেন্সবারি, এগুলো হচ্ছে সুপার শপ, মানে ওখানে বন্দুক থেকে শুরু করে জামা কাপড় সবই পাওয়া যায় কিনতে। তো ওরা আবার ওদের জায়গায় ইনভেন্টরি করে ওখান থেকে কনজিউমার জিনিসটা পাবে। তো আমাকে তো অবশ্যই মেনটেন করতে হবে যাতে ওখানে ছত্রাক ব্যাকটেরিয়ার আক্রমণ না হয়, এটা একটা ইস্যু আছে। আবার এই কাপড়গুলো এক্সট্রিম লেভেলের দাহ্য, ফ্লেমেবল, তো আমার যাতে কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে যায় এগুলো চিন্তা করতে হবে। এগুলো সব কিছু নিয়ে আমরা ফ্যাসিলিটি লেআউটের আলোচনা করবো। লেআউটের 5টা প্রকার ভেদ আছে, ওগুলো সম্পর্কে পড়বো। আর ওয়ার্ক মেজারমেন্ট তো একদম আমাদের প্রোডাকশন প্ল্যানিং কন্ট্রোলের হার্ট, মানে একদম কেন্দ্রবিন্দু, যেটা হার্টও বলতে পারেন, ব্রেনও বলতে পারেন, যে ওয়ার্ক মেজারমেন্টেই আমরা কীভাবে কাজ করি, কীভাবে আমরা প্ল্যান করি, কীভাবে আমরা সেটা এক্সিকিউট করি, কীভাবে আমরা কন্ট্রোল করি। তারপরে ওয়ার্ক মেজারমেন্টে দিয়ে আমরা যখন জিনিসটা রেডি করে ফেললাম, রেডি করার পর ইনভেন্টরি ম্যানেজমেন্টের পর এটা হচ্ছে ধরেন একটা অর্ডার যখন শেষ হয়ে গেল, নেক্সট অর্ডারের জন্য ফোরকাস্ট করা। এবং ফোরকাস্ট মানে কি আইডিয়া আছে আপনার? ফোরকাস্ট মানে হচ্ছে প্রেডিকশন করা, তাই না? ফোরকাস্ট মানে হচ্ছে আন্দাজ করা। যেমন ওয়েদার, সকালবেলা একটু মেঘ দেখা যাচ্ছে, ফোরকাস্ট করতে পারি যে বৃষ্টি হতে পারে, আমি একটা ছাতা নিয়ে বেরোলাম। এখন তো আমরা অ্যাপে দেখে ফেলি সব কিছু, কিন্তু ফোরকাস্ট মানে হচ্ছে যে যেমন ধরেন রাশিয়া ইউক্রেনের যুদ্ধটা আবার নতুন করে যদি এসকেলেট করে, আমাকে বুঝে নিতে হবে যে সামনে তেলের একটা সংকট আসতে পারে, তেল না ন্যাচারাল গ্যাস। রাশিয়া যেহেতু ন্যাচারাল গ্যাস সাপ্লাই করে, ইউক্রেন হচ্ছে গম সাপ্লাই করে, গমের একটা দাম বাড়তে পারে। তো এগুলো হচ্ছে ফোরকাস্ট। বিজনেস আপনি যেহেতু আবার হাউ টু স্টার্ট বিজনেস, এটা মানে পরবর্তী সম্ভাবনার কথা। এক্স্যাক্টলি ফোরকাস্ট। কিন্তু ফোরকাস্ট কি সবসময় ফোরকাস্টের সূত্র একটাই, ফোরকাস্ট কখনোই 100% সঠিক হবে না, কখনোই হবে না। তো এই ফোরকাস্টটা হচ্ছে ফিউচার রেফারেন্সের জন্য। আর ফোরকাস্টেরও কিছু মানে স্ট্রাকচার পদ্ধতি আছে, সেগুলো ফোরকাস্টের মেথড পদ্ধতি, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, লেসন প্ল্যান।
লেসন প্ল্যানটা ডিটেইলস এখন অত বলতেছি না, আমরা চেষ্টা করব ইন্ট্রোডাকশন আর প্রোডাকশন সিস্টেম আর শিডিউলিং এই তিনটা চ্যাপ্টার মিডের আগে শেষ করার জন্য। এই তিনটা চ্যাপ্টার মিডের আগে শেষ করলে তারপর আমরা ফ্যাসিলিটি লোকেশন, ফ্যাসিলিটি লেআউট, ওয়ার্ক মেজারমেন্ট, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, ফোরকাস্টিং বাকি 5টা চ্যাপ্টার আমরা ইনশাআল্লাহ ফাইনালি দিয়ে শেষ করব। আজকে ফার্স্ট ক্লাস, আজকে আর ইন্ট্রোডাকশনটা আনছিলাম কিন্তু এই যে ইন্ট্রোডাকশনটা আজকে আর করতেছি না। আশা করি কোর্সটা এনজয় করবেন সবাই। আচ্ছা, ধন্যবাদ।